করবে না। আমি বলছি পরিবেশ কাউকে ক্ষমা করবে না, পরিবেশ কাউকে ক্ষমা করবে না। আপনি ব্যাগ হাতে ব্যাগ করে যেতে পারবেন না বাজার, প্লাস্টিকের তেল আনার জন্য উদ্গ্রীব হয়ে থাকবেন। এটা মাথা রেখে দেবেন যে প্লাস্টিকটা আপনার মাটিতে যে জায়গায় পড়লো, মাটির সেই জায়গাটাকে বন্ধ করে রেখে দিল। আজকে যারা আমার মতো বুড়ো আছেন তারা জানেন যে এই জায়গায় 3 মাসের ঠান্ডা, এখন 3 সপ্তাহ নেই। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি কোন ঠান্ডা, কোন ঠান্ডা ছিল, সেই ঠান্ডা কোথায় চলে গেল? এখন আমাদের ঠান্ডাতে অভ্যাস নেই বলে এই 3 মাসের 3 দিনের ঠান্ডাতে আমরা মারে বাপরে জান ছেড়ে দিচ্ছি। কেন? ঠান্ডা শুয়ে আমাদের অভ্যাস নেই। ওই নভেম্বরে ঠান্ডা হতো, আস্তে আস্তে আমাদের শরীর অভ্যস্ত হয়ে যেত, তাহলে এই পরিবেশের এই ঠান্ডাটা আমাদের কিছুই ক্ষতি করতে পারতো না বা আমাদের কষ্টদায়ক হতো না অতটা। এতগুলো কথা বললাম, শেষে একটা কথা বলবো। আপনি যদি আপনার সন্তানকে সত্যবাদী করতে চান, আমি যদি চাই আমাকে সত্যবাদী হতে হবে। আমরা বিয়েতে একটা কথা পড়েছি, আমার মায়েরাকে বলবো, মা বিয়ের যে মাস্টারকে পড়া হয় ওটা আমরা পড়েছি, একটা মা 100টা শিক্ষকের সমান। 100টা ইংলিশ মাস্টার যতক্ষণ একটা ছাত্রকে পড়াতে পারবে, একটা মা ওর ছেলেকে ওখানে একলাই পড়িয়ে দিবে, একলাই ওর মা পড়িয়ে দিবে। ফলে একটা মাকে যতক্ষণ পর্যন্ত শিক্ষিত করতে না পেরেছি, আমরা মুসলমানরা তো ভেবে নিয়েছি যে মাকে বেটি ছেলে পর্দা লিয়ে মুখে বোঝে লাগে বাচ্চা বসে থাকবে, ওটা নয়। আপনার ছেলেকে যদি মানুষ করতে চান, তাহলে মায়ের হাতে এই ক্ষমতাটা দিতে হবে, মাকে শিক্ষিত করে তুলতে হবে, মাকে বুঝাতে হবে সত্য কথা বলা কথা দরকার। একটা ছেলেকে কি করে মানুষ করতে হবে, তার শিক্ষাটা প্রথম মাকে দিতে হবে। শিক্ষিত মায়ের সন্তান, সত্যবাদী মায়ের সন্তান কখনো মিথ্যাবাদী হতে পারে না, হতে পারে না, হতে পারে না। তার সম্ভাবনা 10% থাকে না। যেটুকু একটা সত্যবাদী মায়ের সন্তান যদি মিথ্যাবাদী হয়, সেটা পরিবেশের কারণে হবে, মায়ের জন্য নয়। তবুও মা ওটা আমরা রুখে দিতে পারবে। আমি একটা কাহিনী বলবো, যদি নিতান্ত আমার ব্যক্তিগত কাহিনী। আমার মাও কিন্তু জানতো না লিখতে, একদম মানে আমাদের শিক্ষিত পড়াশোনার লোক, তো আমি ছেলেগুলোকে পড়াবো কি, এই জন্য বলবো। আমার মা মারা গিয়েছে এই নভেম্বর মাসের 1 তারিখ, 2 মাস হলো। আমার মা কাইলা বংশের বেটি, ছাত্রবেলার ক লিখতেও জানত না, ক। ওই মায়ের 2 বেটা, একটা কানা হলো হাই স্কুলের মাস্টার, একটা হাই স্কুলের হেডমাস্টার, ওর বেটি ছিল একটা, সেটা ছিল আইএসডিএস ওয়ার্কার। আমার বাপ ছিল মিলিটারি মানুষ, বছরে মাত্র 2 মাস ছুটি পেত। আমাদের মা বাপের দাম্পত্য জীবন মাত্র 2 মাস, তারই আমরা। একটা কথা বলি, আপনারা জানেন, পুরনো লোক জানা আছেন তারা জানেনি, আমি গল্প বলি। আমি একটু আগে দিকে সফরুদ্দি খলিফার গান হতো খুব, আর আমি বুঝলেন মানে তখন চোখে এত অন্ধকার হয়নি, মানে খলিফা ছিলাম। আমার নাম, আমাকে জালাল বাবু, আমাদের মাস্টার মশাই খলিফা বলে ডাকতে। এত গান শুনতাম, মানে আলকাম মানে মাস্টারটা আছে, আলকাম মানে আছি, এটা আলকাম হোক। তো আমার মা এই 2 দিন 3 দিন আলকাম শুনেছি, স্কুল ঠিক মতো গেছি ঠিকই, কিন্তু পড়া ঠিক মতন পড়িনি, খালি গান শুনেছি, 2 দিন পড়েছি। মায়ের মেজাজ গেছে গরমিয়ে, যদি পড়াশোনা ছেড়ে বেশ করবো, মা দায়িত্ব সুতরাং দিন ওরা গেলাম গান শুনতে। ভোরখানে এনো তো 2 দিন দেশে, তারপর 3 দিনের দিন আমার খাওয়া বন্ধ, একদম বন্ধ খাওয়া। যা তো খেয়ে দিছে, আলকাপের গান হয়ে যা খেয়ে গে, যা খেয়ে দিবে না। এবার স্কুল গেলাম, স্কুল থেকে সত্য কথা বলছি, তখন এই যে এই বোতল রাস্তা কিন্তু ছিল না, তখন আমি 7 8 পড়ি, এরকম ব্যাপার, 9 ওঠেনি মনে হয় তখন। এই বোতল ব্রিজটা তখন হয়নি, ওই যে ওইখানটা দিয়ে সামনে বাড়িতে সামনে বোতল ডাঙা নিজেদের নেমে চলে গেলাম, গল্প ছিল এখানে। এবার স্কুল থেকে বাড়ি ফিরতে খাইনি, বুঝলেন, বাড়ি থেকে ফিরতে উঠতে যে ওখানে চপ্পড়ে উঠেছি, আর মাথা ঘুরে পড়ে গেছি। তো মাথা ঘুরে পড়ে গেছে, দেখেছি আমাকে বলেছে তোর কাটা পড়ে গেছে, দৌড়ে না মা এসে কোল করে নিয়ে গেছিল। আমার মা কাঁদতে কাঁদতে জড়িয়ে আমাকে কইছে, তোকে কেউ খেত দিলে, তুই পড়লি না ঘুরে বেড়ে, তোকে কেউ খেতে দিলে? দিয়ে আমার মা আমাকে খেতে দিলে, তো বললে হ্যাঁ কথাটা শুনবি, রোজ পড়বি। তো এইরকম মাকে মাঝে মাঝে শক্ত হতে হয়। মা
এই পান্নাবাবু মারা গেল কদিন আগে, আর মেয়েরা আমাদের খাপড়া উড়িয়ে দিয়েছে তো মেরে গো। একটা কথা বলি, গল্প বলে আমি সঙ্গে সঙ্গে বলেছি বলে আমি কথা শেষ করব। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আনসুর বাবু মুলবি সাহেব, মুলবি বাবু তো 5-এ ক্লাসে প্রতীক মানে চিহ্ন, তা আমাকে প্রতীক মানে ধরেছে। পড়াশোনাটা ভালোই ছিলাম। তা আমার পাশে আমাদের ফার্স্ট বয় নাজিবাবুর ভাতিজা ডাক্তার হয়েছে আব্দুর রাজ্জাক আলী বিশ্ব ডাক্তার, ডাকনা মারুল। ও আমাকে ফিস ফিস করে বলছে, আরে প্রতীক মানে চিহ্ন চিহ্ন। আচ্ছা শুনতে ভালো করে পাই না, বলতে পারি পারলাম না। তখন মুলিবাবু আমাকে ডাকলেন, ডেকে এই যে ডেস্ক আছে, ডেস্ক আমার হাত রেখে একদম সাপা সাপ 3-4 বাড়ি হাতে, আমার হাতের উপরে। আমি তো মানে পড়াশোনা করি, একদিনই ওই একটা প্রতীক মানে চিহ্ন প্রতীক কাটেনি এই মার। আমি তো খুব কাঁদি, সারা ক্লাস কাঁদছি। ক্লাস উনি পড়িয়েছেন, শেষে বলে আমাকে ডাকলেন, পিঠে হাত দিয়ে বললেন, তোকে এমনি করে মারলাম কেন জানিস? আজ যদি তোকে না মারতাম আগামীকাল তুই আরো পড়া পারতিস না। আজকে একটা পারলি না, এরপরও আরো পারতিস না। আজকে তো কম মারলাম, এরপর যদি পড়ে না আসে তোকে আরো মারবো। সত্য কথা বলছি, আমি এমন মার খেয়েও হাতে ঠিক মতো খেতে না পেরে মাকে ভয়ে বলতে পারিনি যে আজকে আমি পড়া পারিনি। সে আমাকে মূল বিষয় এমনি করে মেরেছে, কেন এই ভয় যে আমার মা আমাকে আবার পিটবে। এতে কি আমার ওই মুলবি সাহেব মুলবি বাবুর প্রতি আমার সম্মান শ্রদ্ধা কিছু কমে গিয়েছে? কমে যায়নি তো। এই পান্নাবাবু কোন পান্নাবাবুকে মানে কোন ছাত্র পান্নাবাবু মার খায়নি? তখনকার সংস্কৃতি এখনকার সংস্কৃতি চেঞ্জ হয়ে গিয়েছে। মাস্টার একটা ছাত্রকে মারলো, এই জন্য গার্জেনদের আগে জানা উচিত যে কেন ছাত্রটা আমার মেরেছে। মাস্টারদের লাভ কিছু নেই ওকে মেরে। ছেলে মেয়ে কথা শুনে না, অনেক সময় রাগ উঠে যায়, মেরে মারতে ইচ্ছেও করে। আপনারা একটু বুঝবেন, বাবা বাবাকে বলে মায়েদেরকে বলি মাস্টার মাস্টার মেরেছে, ছাত্রের কথা শুনে ছেলের কথা শুনে আবেগ হবে ঠিকই, কষ্ট হবে ঠিকই, একটু ভাববেন কেন মেরেছে। যাই হোক, পরিশেষে আবার সবাই বলবো, এই যে চারিদিকে ঘৃণা রাজনীতি চলছে, মানুষকে শুধু ঘৃণা করা ঘৃণা করা ঘৃণা করা। আমি সংখ্যায় বেশি, আমি ভোটে বেশি, আমার ক্ষমতায় বেশি, আমি তোমাকে অপরাধ, তোমার কাছে আমার কোনো অপরাধ নেই, তোমাকে আমি মারবো, তোমাকে কাটবো, তোমার যে খুশি সেই করবো, তোমাকে যে বলতে বলবো সেই বলতে হবে, এটা আমার অধিকার, কারণ আমি ক্ষমতায় বেশি, আমি শক্তিতে বেশি, আমি ভোটে বেশি। এই যখন যুগের সংস্কৃতি, তখন আমরা সবাই যেন নিজের আত্মাকে এই কথা বলতে শিখায়। এই যে আমার একটি ছাত্র আবাদুল্লাহ যে আবৃত্তিটা করলো, সেখানে লাইন ছিল, দাঁড়াও দাঁড়াও সেই মানহারা মানবের দ্বারে, বলো ক্ষমা করো। আবার বলি, দাঁড়াও দাঁড়াও সেই মানহারা মানবের দ্বারে, বলো ক্ষমা করো। দাঁড়াও দাঁড়াও সেই মানহারা মানবের দ্বারে, বলো ক্ষমা করো। ধন্যবাদ, নমস্কার।